বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে 200-র বেশি জওয়ান জামিন পেয়েছেন বিস্ফোরক মামলায়। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এতে করে তাদের গণতন্ত্রের অন্যতম প্রধান জিনিস কিন্তু সহ্য ক্ষমতা। আমাদের গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদেরকে অনেক অনেক কথা বলবে, আমাদের সমালোচনা করবে, সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আলতাফ হোসেন, বয়স 65, বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায়। শনিবার ভারতীয় নাগরিকরা শূন্যরেখার ভেতরে প্রবেশ করে জমির ফসল নষ্ট করার পাশাপাশি কেটে ফেলে তার। আমরা সময়কে ফোন করছি, আমরা বারবার বলছি সবকিছু খোঁজ নিচ্ছে পাল্টে ফেলতে হবে, তার কোনো প্রয়োজন নেই। তার উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে থেকে 45 বছর আগে তিনি নিজে দিয়ে। যদি সততা নিয়ে প্রশ্ন উঠে, তার বিএনপিতে থাকার কোনো অধিকার নাই। এটাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের এই মুহূর্তে করণীয় শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করা, তার মতো সৎ দেশপ্রেমিক হওয়া। আমাদের এই দলের উপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে নেতাকে তাদেরকে মেনে করছে। অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু উচ্চাভিলাষ দেশের জন্য ক্ষতি। সজাগ হয়ে একইভাবে লড়াই করতে হবে। তাই আপনাদেরকে আরো অনেক দিন এই দেশ রক্ষার জন্য কাজ করে যেতে হবে। ভাই ও বোনেরা, আমি গতকাল কি আজকে আদালতে তিনি সাক্ষী দিয়েছেন। আমরা আসামিদের পক্ষে তাকে আমরা জেরা করেছি। আপনারা জানেন যে এই মামলাটি হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এর আগে আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। কিন্তু সহ্য ক্ষমতা। আমাদের গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদেরকে অনেক অনেক কথা বলবে, আমাদের সমালোচনা করবে, সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরেকটি কথা, আমি অনেকেই আছেন আমাদের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আছেন, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের সবাই আছেন এখানে। মানুষের কাছে যেতে হবে, প্রতি পাড়ায় পাড়ায় যান, প্রতি পাড়ায় পাড়ায় যে সংগঠন তৈরি করছেন আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে সেগুলো আরো শক্তিশালী করেন। ছাত্রদল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী অবস্থান গ্রহণ করেন এবং আমরা যেন আমাদের রাজনীতি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সংস্কার তো শুরু করেছি আমরা 2 বছর আগে। আমাদের নেতা আর পথ চেয়ারম্যান মহোদয় 31 দফা দিয়েছেন, তাই না? সে ইতিহাস আর বলতে চাই না, কত কত ভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে প্রায় 2 বছর আলোচনা পর্যন্ত করে আমরা 31 দফা দিয়েছি। 31 দফার মধ্যে সবকিছুই আছে। তাই ওই যুক্তি খুব খোলা যুক্তি, যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশনে নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আমরা একটা পার্লামেন্ট লাগবে। সুতরাং নির্বাচন প্রয়োজন, সেই জন্যই এটা যত দ্রুত হয় ততই দেশের সংকট দ্রুত কাটবে, রাজনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে, অর্থনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে। অর্থনীতির অবস্থা ভালো না, জিনিসপত্রের দাম এমন ভাবে বেড়েছে যে মানুষের এখন নাভিশ্বাস উঠে গেছে, তাই না? প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে।
আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনুগ্রহ করে ওই দিকে নজর দিন, অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন। এখন আপনার সরকারের যারা আমলা আছে, যারা কর্মচারী কর্মকর্তা আছে, তারা কিন্তু আবার শুরু করেছে আগের মতো কাজ। দুর্নীতি শুরু হয়ে গেছে। দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনারা লক্ষ্য দিন। আপনারা যেন সুশাসন দিতে পারেন সেই দিকে নজর দিন। পুলিশ যেন ভালো কাজ করে, আমরা যেন ভালো কাজ করে সেদিকে নজর দিন। বিশ্ববিদ্যালয়গুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠিকমতো চালু করার চেষ্টা করুন। এই কাজগুলো করা দরকার এবং সঙ্গে সঙ্গে নির্বাচনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ। নবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় শনিবার ভারতীয় নাগরিকরা শূন্যরেখার ভেতরে প্রবেশ করে জমির ফসল নষ্ট করার পাশাপাশি কেটে ফেলে তার আম গাছ। বেড়া যায়নি যেদিন থেকে, সেদিন থেকে ওর মাথাটা অন্যরকম হয়ে আছে। মনে করে যে বিএসএফ সাঁতে হ্যাঁ ভারতের, ওরা সাঁতে থাকছে, ওইখান থেকে শুরু করে কোপাইতে গাছ গেট থেকে ফসল কাটতে লাগলো, বাধা দিচ্ছে, বাধা মানছে না, মানে হুড়কে ওরা বম মারছে, গ্যাস মারছে, চোখ জ্বলছে, মুখ জ্বলছে, তখন পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাই, তোমার ফসলটা কাটিয়েন না, এত রকম আমার ইয়াতে পুলিশ মানা করছে। যে শুধু আলতাফ হোসেনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো অনেকে। ভুট্টা ক্ষতি হয়েছে, গম ক্ষতি হয়েছে, গাছ গাছালি কেটে ফেলে দিয়েছে, বহুত রকমের ক্ষতি হয়েছে। হ্যাঁ, 1.5 বিঘা গম নষ্ট হয়ে গেছে। বাংলাদেশি নাগরিক ও কৃষকরা জানান, নিয়ম অনুযায়ী শূন্যরেখা থেকে সীমান্তের 150 গজ দূরে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, কিন্তু গত 6 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে 50 থেকে 100 গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দেন বাংলাদেশি নাগরিকরা। এরই জেরে শনিবার ভারতীয় নাগরিকদের পরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফ এর সতর্ক অবস্থানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওরা গম কাটা নিয়ে আমাকে এইভাবে অন্যায় করে বিএসএফ নিয়ে গ্যাস মারছে, দিয়ে আমাকে তেড়ে আমাকে ফসল পানি নষ্ট করে দিয়ে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটছে দাবি করে স্থানীয়দের শূন্যরেখায় যেতে বারণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে, কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে স্থানীয়দের সাথে আলোচনার পাশাপাশি দুদেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে আর যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, এই জন্য বিজিবির পক্ষ থেকে বাড়ানো হয়েছে টহল। এছাড়া শনিবার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করায় বিজিবির পক্ষ থেকে লিখিতভাবে সময়কে ফোন করছি, আমরা বারবার বলছি সবকিছু খোল নইকে পাল্টে ফেলতে হবে। তার কোনো প্রয়োজন নেই। তার উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে থেকে 45 বছর আগে তিনি নিজে দিয়ে গেছেন। আমরা সেই উদাহরণ অনুসরণ করে ইনশাআল্লাহ বাংলাদেশে সকল সংস্কার শুধু করব না, সংস্কার চলতেই থাকবে, কিন্তু আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনব। আমাদের মনে রাখতে হবে, বিগত বছরগুলিতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা আন্দোলনের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি এবং আমরা বাংলাদেশে একটি রাজনৈতিক বিস্ফোরণমুখ পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি, যেখানে ছাত্র জনতা এসে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ছাত্র জনতার কাজ ছাত্র জনতা করেছে। রাজনৈতিক দল হিসাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তারা বাংলাদেশে গণতন্ত্রে ফিরে আনার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে, একথাকে অস্বীকার করতে। 1 লক্ষ মামলা খেয়েছে বিএনপির নেতা কর্মীরা, জনাব তারেক রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আজকে এই কক্ষে যারা আছেন, আমার বিশ্বাস এমন কেউ এখানে উপস্থিত নাই যার বিরুদ্ধে একটু মিথ্যা মামলা দেওয়া হয়। আজকে আমরা এই
সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করব যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি নাই, আমরা বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার অধিকারের, তাদের সেই অধিকার ফিরিয়ে দেবার জন্য আমরা জীবন পণ করে রাজনীতি করেছি। এবং আজকে কথা বলার সময় নেই, আজকে জন্মদিনের আনন্দ উৎসব করার সময় নেই। আসুন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে আপোষহীন রাজনীতির শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুসরণ করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুসরণ করে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মদিনে আমরা এই প্রতিটি নিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র সততা নিয়ে প্রশ্ন উঠে, তার বিএনপিতে থাকার কোনো অধিকার নাই। এটাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সবকিছু ফাউন্ডেশন দিয়ে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপর ভিত্তি স্থাপন করেছেন, দেশ নায়ক তারেক রহমান সাহেব তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করেছেন। আমরা জাতি হিসেবে আবার ঐক্যবদ্ধ হয়েছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি এবং রাজনীতিতে তারেক রহমান সাহেব যে নতুন টোন সেট করেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে, ধারণ করতে হবে, সেটাকে মাথায় রেখে আগামী দিনে চলতে হবে। সততার কোনো বিকল্প নাই। বিএনপিতে সবকিছু আছে, যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি, বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশের কেউ নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত 16 বছরে বিএনপির নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করতে শিখেছে, ত্যাগ স্বীকার করতে শিখেছে। গুম, হত্যা, মিথ্যা মামলা, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যু, বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকা, ব্যবসা বাণিজ্য হারা, চাকরি হারা, চরম ত্যাগ স্বীকার করেছি আমরা সবাই, তাই না? এবং ত্যাগ স্বীকার করে আমরা একটি পরিণত দলে পরিণত হয়েছি। এটা যাতে আমরা নষ্ট না করি আগামী দিনে, এটা মাথায় রাখতে হবে। এটা নষ্ট করা যাবে না, এটা ধরে রাখতে হবে। এটা যদি ধরে রাখতে পারি, বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ বাংলাদেশ দেশ গড়ার যে ফাউন্ডেশন জিয়াউর রহমান সাহেব দিয়েছেন সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ, তার মতো সৎ দেশপ্রেমিক হওয়া, আমাদের এই দলের উপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে, নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে বলতে চাই, যত বড় নেতাই হোক, দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেবেন, whoever he may be। আমরা একজন দুজন ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতির এবং দলের ভাগ্যকে বিপর্যয়ের সামনে নিতে চাই না। জিয়ার আদর্শ সততা, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তার প্রমাণ হলো মৃত্যুর পর তার ব্যাংকে 1000 টাকাও ছিল না। এই বিশাল দেশে তার কোনো জমি নাই, সকল ধরনের লোভ লালসার ঊর্ধ্বে তিনি ছিলেন। আর আজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে। ইতিমধ্যেই আমি পরশুদিন আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে, ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটরসাইকেল চালায় 500 মোটরসাইকেল, এবং এদের অধিকাংশ আমি চিনি না। 40 বছর রাজনীতি করি। আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা, এদেরকে তো কখন দেখি নাই। বলে এগুলো সব আগে আওয়ামী লীগ করতো, এখন এসে আমাদের গাড়ি বহরে সামিল হয়ে গিয়েছে। দূরে রাখুন তাদেরকে। আমরা যেহেতু হাসিনার পতন ঘটাতে পেরেছি, এই দেশকেও সমৃদ্ধির উচ্চ শিখরে এই বিএনপি এবং শহীদ জিয়াউর রহমানের দল নিয়ে যাবে। আমাদের শুধুমাত্র প্রয়োজন আমাদের নেতার আদর্শের উপর অবিচল আস্থা। সীমান্তে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে, ওখান থেকে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিকরা আমার দেশে গাছ কেটে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে যায়।
মনে আছে মুক্তিযুদ্ধ শেষ হয়নি, একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি আপনারা নেবেন। বিএনপি যদি দায়িত্ব পায়, আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করব। কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, কারণ এই দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়ে পাশের দেশে আশ্রয় নেবে, দেশে বিশৃঙ্খলা করবে, অস্ত্র নিয়ে ঢুকে অপতৎপরতা চালাবে, তাকে আমরা বলিষ্ঠভাবে রুখে দাঁড়াবার জন্য জিয়ার সৈনিকদের প্রয়োজন। জিয়াউর রহমান দেশের এক দুঃসময়ে তিনি রাজপথে পাদক প্রদীপের আলো এসেছিলেন জনগণের জানমাল ইজ্জত রক্ষা করার জন্য। আজকে জিয়াউর রহমান নেই, তার দল বিএনপি এখনো আছে। জাতীয়তাবাদের পতাকা আমরা বহন করে চলেছি। আপনারা প্রস্তুত হন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। জিয়াউর রহমান যেভাবে জীবন বিপন্ন করেছেন, আমরা জীবন বিপন্ন করে হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। একটি ইন্টারিম সরকার ক্ষমতায় আসছে, আমরা আশা করি তারা নিরপেক্ষ থাকবেন, কিন্তু দেখা গেল যে তারা একটা কিংস পার্টি করার উদ্যোগ নিয়ে আরো অনেক দিন এই দেশ রক্ষার জন্য কাজ করে যেতে হবে। ভাই ও বোনেরা, আমি গতকাল বরিশালে ছিলাম একটা উপজেলায় 31 দফা বাস্তবায়ন এবং বর্তমান ষড়যন্ত্রের প্রতিবাদ। সেখানে একটি উপজেলায় এত লোক, একটা জেলার চাইতেও বেশি সব ছুটে এসেছে। তাদের সেই উৎসবমুখর পরিবেশে তারা ছুটে এসেছে কার কাছে? ছুটে এসেছে ধানের শীষের কাছে, কারণ ওই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ছুটে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, কারণ এই ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ছুটে এসেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, যিনি কিনা এই ধানের শীষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাব তারেক রহমানের কাছে। তাই আজকে আমাদের মনে রাখতে হবে, অনেক রকম কথাবার্তা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সংস্কার সংস্কার বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা হচ্ছে, আরো অনেক কথা চলছে। আপনারা কি জানেন, আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংস্কার দিয়ে গেছিলেন, তার 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে যে সংস্কারে আজও দেশ চলছে, এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের পাশাপাশি, জনগণের কল্যাণের পাশাপাশি জনগণকে সাথে নিয়ে তিনি 20-30 ভিশন দিয়ে গেছেন। তার ভাবনাকে তিনি দেখেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে কিভাবে জনগণ নিপীড়িত হয়, নির্যাতিত হয়। তেমনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দীর্ঘ সময় এত অত্যাচার নিপীড়নের মধ্যেও 31 দফা দিয়েছেন। তাই আজকে আমাদেরকে শুধু স্লোগান নয়, ওই যে জনগণ যারা ছুটে আসছে আমাদের কাছে, তাদের কাছে যেতে হবে। আমাদের ভাবনা তাদেরকে বলতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাহলে হবে জিয়াউর রহমানের জন্মদিনকে সত্যিকারে আনন্দ মুখর করে তোলা। সত্যিভাবে আমরা চাই আজকে আসুন, আমাদের আজকের দিনে শপথ হোক, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জীবনী যেমন আমরা সবাইকে জানাবো, তার আদর্শ দর্শন নিয়ে ইনশাআল্লাহ আজকে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা দেশের। আপনারা জানেন যে এই মামলাটি হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এর আগে পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আগে একটি দায়েরা মামলা বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে হয়েছিল। সেই মামলাটি 2013 সালে রায় হয়। তার বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা যারা সাজাপ্রাপ্ত ছিল আপিল করেছিলাম। মহামান্য হাইকোর্টের পরে আমরা যারা সাজা বহাল থাকে তাদের বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করেছি। মহামান্য সুপ্রিম কোর্টে এই আপিলগুলো এখনও শুনানির অপেক্ষায় আছে। আর বিস্ফোরক যে মামলাটি, তৎকালীন প্রসিকিউশন তারা ইচ্ছাকৃতভাবে এই মামলার বিচার কার্য বন্ধ রাখে, তারা সাক্ষ্য দিচ্ছিল না এবং পরবর্তীতে এই মামলাটি অনেক দেরিতে তারা বিচার কার্য শুরু করে। এই পর্যন্ত 284 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে, 1264 জন সাক্ষী চার্জশিটে উল্লেখ আছে। প্রসিকিউশন টোটাল কয়জন সাক্ষী নেবেন আমরা জানি না। ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে হত্যা মামলাটির মধ্যে 277 জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন। 256 জন তারা হত্যার অভিযোগ প্রমাণিত হয় নাই, তাদের বিরুদ্ধে শুধুমাত্র 10 বছরের সাজা হয়েছিল 380 ধারায়।
তো এই 256 জন এবং 277 জন আসামি, তাদের মধ্যে 30 জন আসামির বিরুদ্ধে সরকার পক্ষে একটা আপিল ফাইল করেছিল মহামান্য হাইকোর্ট বিভাগে। সেখানে 19 জনের মতো তাদের নতুন করে সাজা হয়, যার পরিপ্রেক্ষিতে 277 জন যারা খালাসপ্রাপ্ত হয়েছিল, এখন প্রায় 250 জনের অধিক মানুষ তারা নিচের কোর্টে এবং হাইকোর্টে মিলিয়ে তারা খালাসপ্রাপ্ত আছেন। এবং যে 256 জন দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।